প্রিয় শিক্ষার্থীরা, শাদ স্টাডি হোমে তোমাদের সকলকে আবারও স্বাগতম। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে নগদান বই। এই নগদান বইটা এসএসসিতেও যেমনটি ইম্পর্টেন্ট, এইচএসসিতেও ইম্পর্টেন্ট, দুইখানেই আমাদের নগদান বইটা চলে আসে। এই নগদান বই করার আগে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগদান বইতে কি কি আসে না, তাছাড়া কন্টেন্টগুলো কি কি, এগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল। দেন আমি আরও আলোচনা করব নগদান বইয়ের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত যে এন্ট্রিটা আছে, যে সবাই তোমরা প্রবলেমে পড়ো, যে নগদ অর্থ হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই এন্ট্রিটা নিয়েও আমি নগদান বই অঙ্ক করার সময় আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমি আলোচনা করব যে নগদান বইতে কি কি আসে না, এগুলো আমাদের মাস্ট বি জানতে হবে, না নগদান বই করার সময় তোমরা ভুল করবা। তো আসো জেনে নেওয়া যাক যে নগদান বইতে যেগুলো আসে না, এটা তোমরা নোট করে রাখতে পারো। এখানে নগদান বইতে আসে না হচ্ছে ধারে লেনদেন, নগদান বইতে আসবে না, যেমন ধারে ক্রয়, ধারে বিক্রয়, এগুলো নগদান বইতে আসবেই না, কারণ এটা নগদান বই, সব নগদ লেনদেনগুলো আসবে, ধারে কোনো লেনদেন এখানে আসবে না। আচ্ছা, দেন আসবে না হচ্ছে অনগদ লেনদেনগুলো। অনগদ লেনদেন কি কি? যেমন অবচয় আছে, অবচয় তো অনগদ। পণ্য উত্তোলন আছে, বিনামূল্যে পণ্য বিতরণ, সুনামের অবলোপন, এছাড়াও আরও যত ধরনের অবলোপন আছে সব অবলোপনই কিন্তু অনগদ লেনদেন। তাই এইসব এন্ট্রিগুলো নগদান বইতে আসে না। তোমরা কিন্তু চাইলে এখানে ভিডিওটা পজ করে এই লেখাগুলো নোট করে ফেলতে পারো। তাছাড়াও আমি এখানে লিখে রাখছি কন্টেন্টগুলো কী কী। কন্টেন্টই হচ্ছে ব্যাংকে যদি টাকা জমা দাও তাহলে কন্টেন্টই হবে, আর ব্যবসার প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করো তাহলে সেটাও কন্টেন্টই হবে। এখন আমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু এটা একটু ঘুরা দেয়, এখানে কিন্তু বলে না যে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এখানে কিন্তু আমি স্ল্যাশ দিয়ে লিখে রাখছি যে ব্যাংক হতে উত্তোলন। কিসের প্রয়োজনে উত্তোলন কিছু কিন্তু বলা নেই। যদি কিছু বলা না থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই সেটা বুঝতে হবে সেটা ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হয়েছে। তাই এই ব্যাংক হতে উত্তোলন যদি লেখা থাকে তাহলে তোমরা ইজিলি ধরে নিবা যে এটা ব্যবসার প্রয়োজনে হয়েছে। তো তোমরা এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় রাখলে আমাদের নগদান বইটা করতে খুবই ইজি হবে। তো এখন আমরা নগদান বইয়ের একটা অঙ্ক আমরা এখন একটা শিখে নিব, যেন তোমাদের নগদান বই করতে খুবই সহজ হয়। তো নগদান বই করার পূর্বে আগে আমাদের জানতে হবে যে নগদান বই কত প্রকার। নগদান বই হচ্ছে, তোমরা ম্যাক্সিমাম ভুল অ্যান্সার করো, তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার করো নগদান বই 3 প্রকার, কিন্তু না, নগদান বই হচ্ছে 4 প্রকার। তোমরা সবসময় মনে রাখবা নগদান বই 4 প্রকার, এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসে। নগদান বই মোট কয় প্রকার? 4 প্রকার। 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া ও খুচরা নগদান বই, এই 4টা নগদান বই। এখন কখন কোন নগদান বই করব? তুমি যখন নগদান বই অ্যান্সার করবা তখন তুমি ফার্স্টে প্রশ্নটা ভালো মতো পড়বা, যে প্রশ্নের মধ্যে যদি শুধু নগদ লেনদেনের কথা বলা থাকে, কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই, কোনো ব্যাংক নাই, বাট্টা নাই, তাহলে যদি শুধু নগদ থাকে তাহলে বুঝবা সেটা 1 ঘোড়া। যদি নগদের সাথে ব্যাংকের এন্ট্রিও থাকে বা ব্যাংক নামক লেনদেন থাকে তাহলে বুঝতে হবে সেটা 2 ঘোড়া। এখন নগদ ব্যাংকের সাথে যদি বাট্টা রিলেটেড কোনো এন্ট্রি থাকে তখন সেটা বুঝে নিতে হবে এটা 3 ঘোড়া। তাহলে আমি তোমাদের জন্য একটা ম্যাথ নিয়ে আসছি। এখানে ম্যাথ আছে। এই ম্যাথটা হচ্ছে ফার্স্টে নগদ 50,000 টাকা ও 20,000 টাকার ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা শুরু করলো। এখন এই প্রশ্নটা যদি তোমরা একটু ভালো মতো পড়ো, দেখো এখানে কিন্তু আমি 5 তারিখে যে এন্ট্রিটা বলছি, রহিমের নিকট 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,000 টাকা 4,500 টাকা প্রাপ্তি। তাহলে এখানে কিন্তু আমরা ইজিলি বুঝে নিলাম যে এখানে একটা বাট্টা আছে। এই বাট্টা থাকার কারণে আমাদের এই নগদান বইটা হয়ে যাবে 3 ঘর নগদান বই। আর 3 ঘর নগদান বইয়ের গড় আমি একটা এঁকে রাখছি। আর তোমরা সবচেয়ে বেশি যে এন্ট্রিটার মধ্যে প্রবলেম ফেস করো সেটাও আমি দিয়েছি, যে নগদ উদ্ধৃত 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আসো এখন অঙ্কটা করে নিই আমরা। আচ্ছা, এখানে জানুয়ারি 1-এ নগদ ছিল কত? 50,000 টাকা, আর 20,000 টাকার কি ছিল? ব্যাংক জমাতিরিক্ত ছিল। তাহলে আমরা আমাদের 1 তারিখে কি হবে? আমরা এখানে লিখবো জানুয়ারি 1 লিখে লিখবো ব্যালেন্স বিডি। 1 তারিখের এন্ট্রিগুলো হবে ব্যালেন্স বিডি, ঠিক আছে? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত টাকা? আমাদের নগদ কত? নগদ হচ্ছে 50,000 টাকা। তাহলে নগদের ঘরে লিখবো 50,000 টাকা। তাহলে এখানে কি ব্যাংক জমা আছে না ব্যাংক জমাতিরিক্ত আছে? ব্যাংক জমাতিরিক্ত আছে। ব্যাংক জমাতিরিক্ত থাকলে সেটা ক্রেডিট পাশে চলে যাবে। এখানে আমাদের লিখতে হবে ডেবিট, এই লেখাটা লিখতে হবে, আর এখানে লিখতে হবে ক্রেডিট। দুইটা পাশ, একটা ডেবিট পাশ, একটা ক্রেডিট পাশ। আচ্ছা, আর ব্যাংক জমাতিরিক্ত থাকলে কোথায় চলে যাবে? ক্রেডিট পাশে চলে যাবে। যদি ব্যাংক জমাতিরিক্ত না থাকতো, যদি ব্যাংক উদ্ধৃত থাকতো, তাহলে আমাদের ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসাতাম। কিন্তু এটা তো আর ব্যাংক উদ্ধৃত না, এটা ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্ত থাকলে ক্রেডিট পাশে চলে যাবে। এখানে লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি হচ্ছে তোমার কত টাকা? 20,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত, তো ব্যাংকের ঘরে 20,000 বসাবো। এই যে বসালাম, জানুয়ারি 1 দিব। ওকে, দেন
আমাদের 4 নম্বর 2 তারিখে বলছে নগদে বিক্রয় করা হলো, নগদে বিক্রয় 40,000 টাকা। তাহলে বিক্রয় করলে কি টাকা আসে না চলে যায়? টাকা আসে, বিক্রি করলে তো টাকা আসে, তাহলে টাকা আসলে এটা প্রাপ্তির ঘরে বসবে। আমরা এখানে কিন্তু হিসাব করব টাকা আসলো না গেল, আসলে এই পাশে গেলে ওই পাশে, সিম্পল হিসাব। তো বিক্রি করলে টাকা আসে ব্যবসার, তাহলে ব্যবসার মধ্যে যেহেতু টাকা আসে তাহলে এখানে আমরা জানুয়ারি 2 দিব, 2 দিয়ে লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। তাহলে আমার যদি টাকা আসছে কিসে, নগদে টাকা আসছে, তা নগদের ঘরে কত বসবে আমার? 40,000 টাকা, খুবই সিম্পল। ওকে, দেন আমাদের 4 তারিখে কি বললে? 4 তারিখে বলে যে ব্যাংক হতে উত্তোলন। আমি কিন্তু একটু আগে আলোচনা করছি যে ব্যাংক হতে উত্তোলন একটা কন্ট্রা এন্ট্রি। তোমরা যখনই কন্ট্রা এন্ট্রি পাবা, এটা কিভাবে করবা? কন্ট্রা এন্ট্রি পাইলে তোমার ফার্স্ট ইয়ার জাবেদা করবা। ব্যাংক হতে উত্তোলন এটা কিসের প্রয়োজন উত্তোলন? ব্যবসার প্রয়োজন উত্তোলন, যেহেতু কিছু বলা নাই। তাহলে ব্যবসার প্রয়োজন উত্তোলন হলে এটা জাবেদা কি হবে? ব্যবসার প্রয়োজন উত্তোলন হলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই জাবেদা করলাম, জাবেদা কি হলো? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব ক্রেডিট এটা কি ডেবিটে বসাবো? উল্টা বসাবো। কন্ট্রা এন্ট্রি মানে তো বিপরীত দাখিলা, এটা উল্টা করে বসাতে হবে। তাহলে নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক যেহেতু ক্রেডিট তাহলে ব্যাংকে বসাবো ডেবিটে, ব্যাংকে ডেবিটে বসাবো। আর নগদ তো ডেবিট ছিল, তাহলে নগদকে বসাবো ক্রেডিট পাশে। এটা বিপরীতভাবে বসাতে হয়, আমি আবার বলতেছি, এটা কিন্তু উল্টা করে বসাতে হয়। নগদান হিসাব। আমাদের তারিখ কত ছিল এখানে? 4 তারিখ দিয়ে দিলাম আমরা 4 তারিখ দিয়ে দিলাম আমরা 4। খতিয়ান পৃষ্ঠার ঘরে আমাদের লিখতে হবে, এটা সি লিখতে হবে। সি লিখো বা ক লেখো তোমার ইচ্ছা, কারণ এটা একটা কন্ট্রা এন্ট্রি। এদিকে আমাদের খতিয়ান পৃষ্ঠার ঘরে এটা মার্ক করতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা। খতিয়ান পৃষ্ঠা লিখবো সি। আচ্ছা, এখন টাকা বসানোর পালা। টাকা বসাবো কিভাবে? এখানে ব্যাংক লিখছি আর এখানে নগদ লিখছি, তাই না? ব্যাংকের টাকা হবে নগদের ঘরে, নগদের টাকা হবে ব্যাংকের ঘরে, সব কিছুই এখানে উল্টা। ব্যাংকের টাকা কত? 10,000, তাই না? তো ব্যাংকের টাকা কোথায় হবে? নগদের ঘরে হবে। আর এই পাশে কি লিখছি? নগদ লিখছি না, তো নগদের টাকা কই হবে? ব্যাংকের ঘরে হবে, খুবই সিম্পল। ওকে, দেন 5 তারিখে কি বলছি? রহিমের নিকট 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা প্রাপ্তি, মানে পেয়েছি টাকাটা। তাহলে এখানে আমি লিখবো 5 তারিখ দিয়ে রহিম হিসাব দিলাম, রহিম হিসাব। রহিম হিসাব দিয়ে আমি রহিম থেকে কত টাকা পাইছি? 4,500 টাকা এক্স্যাক্টলি পাইছি আমি। তো 4,500 টাকা আমি নগদের ঘরে লিখলাম, 4,500 নগদের ঘরে লিখলাম। আর 500 টাকা কি হয়েছে? আমার বাট্টা হয়েছে। তাহলে বাট্টার ঘরে আমি লিখবো কত টাকা? 500 টাকা, খুবই সিম্পল। আচ্ছা, তারপরে 7 তারিখে যদি দেখি আমরা একটু, কালামের নিকট হতে ক্রয়। এখানে কিন্তু একজনের নাম দেওয়া দিয়েছে কিন্তু নগদ কথার উল্লেখ নেই, মানে কিন্তু আমি কিন্তু জাবেদার টপিকে আলোচনা করছি এইসব কথা, যে যদি কারো নাম দেওয়া থাকে নগদ কথার উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে সেটা ধারে হয়েছে। তোমরা যারা জাবেদা পারো না তারা আমার এই চ্যানেলের মধ্যে জাবেদার ভিডিও দেওয়া আছে, জাবেদার ভিডিও বেসিক কনসেপ্টটা দেখে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এটাকে ধারে লেনদেন হয়েছে, তাই এটা নগদান বইতে আসবে না, ডিসমিস, এটা বাদ। এখন দ্য ফাইনাল এন্ট্রি 31 তারিখে কি বলে? নগদ উদিত 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তোমার ঠান্ডা মাথায় বুঝো এন্ট্রিটা। এখানে বলছে তোমার নগদ টাকা 5,000 টাকা রাখতে, ওর বাকি যত টাকা আছে সব টাকা ব্যাংকে জমা দিতে হবে। তো আগে আমাদের বের করতে হবে যে নগদ এক্স্যাক্টলি আমার কাছে আছে কত টাকা। তো কত টাকা আছে এটা যদি আমি বের না করি তাহলে আমি কিভাবে ব্যাংকে জমা দিব আর কিভাবে টাকা রাখবো? তাহলে আমাদের বের করতে হবে যে আমাদের নগদে আছে কত টাকা। আচ্ছা, আমরা যদি নগদের যোগফলটা করি, এখানে 50,000, 40,000, 90,000, আর এখানে হচ্ছে আমার 10,000, 1,04,500। তো 1,04,500 হচ্ছে আমার প্রাপ্তিতে আছে, আর প্রদানে কোনো টাকা আছে নগদে? নাই, খালি। তাহলে আমার কাছে ক্যাশ কত টাকা আছে হাতে? 1,04,500 টাকা আমার কাছে আছে। তাহলে 1,04,500 টাকা থেকে তুমি 5,000 টাকা নাও। 1,04,500 থেকে তুমি যদি 5,000 টাকা রাখো তাহলে তোমার কত টাকা হলো? 99,500 টাকা। 99,000 টাকা 500 টাকা, 99,500 টাকা তুমি কি করবা? অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে বলছে না, তাহলে 99,500 টাকা তোমার ব্যাংকে জমা দিতে হবে। আমি আবার বলতেছি, নগদ টাকা 5,000, নগদ উদ্ধৃত 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। মানে তুমি তোমার নগদ যত টাকা আছে ওইখান থেকে তুমি 5,000 টাকা রাখবা, আর বাকি যা টাকা বেঁচে যাবো ওই টাকা তুমি ব্যাংকে জমা দিবা। তাহলে আমার নগদ এক্স্যাক্টলি আছে কত টাকা? এই যে প্রাপ্তিসমূহের মধ্যে যে টাকাগুলো আছে এগুলো যোগ করো। যোগ করে এখানে যদি কোনো টাকা থাকতো, প্রদানের মধ্যে যদি টাকা থাকতো ওরা বিয়োগ করতাম, কিন্তু এখানে আমাদের প্রদানে কোনো টাকা নাই। তাহলে আমাদের মোট প্রাপ্তি আছে 1,04,500। তো
1,04,500 টাকা আমার কাছে আছে, আমি এখানে 1,04,500 টাকা থেকে 5,000 টাকা রাখবো। তো 5,000 টাকা রাখলে কত হবে? 99,500 টাকা বাকি থাকবে। এই 99,500 টাকা আমি কি করতে বলছে? ব্যাংকে জমা দিতে বলছে। আর আমরা আগেই জানি যে ব্যাংকে টাকা জমা দিলে কি হয়? কন্ট্রা হয়। তাহলে কন্ট্রা এন্ট্রি করতে গেলে আমাদের ফার্স্টে কি করতে হবে? জাবেদা করতে হবে। ব্যাংকে টাকা জমা দিলে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান ক্রেডিট না, তো নগদানকে আমরা বসাবো ডেবিট পাশে। নগদান হিসাব বিপরীতভাবে বসাতে হয়, নগদান হিসাব। আর এদিকে কি বসাবো আমি? ব্যাংক হিসাব। খুবই সিম্পল, ব্যাংক হিসাব। খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা সি লিখব, এখানেও খতিয়ান পৃষ্ঠার ঘরে সি লিখব, এখানে তারিখটা বসায় দিব, এখানেও তারিখটা বসায় দিব। আমাদের 5,000 টাকা হাতে রাখার পর কত টাকা ছিল ব্যাংকে জমা দেওয়ার মতো? 99,500 টাকা। তাহলে আমরা নগদের টাকা লিখবো ব্যাংকের ঘরে 99,500 টাকা, আর এখানে ব্যাংকের টাকা নগদের ঘরে লিখবো 99,500 টাকা। আচ্ছা, এখন এই টাকা বসানোর পালা শেষ। এখন আমরা সিডি আর বিডি এই দুইটা কাজ করব, সিডি বিডির কাজ করব। তাহলে আমাদের দুই পাশে সমানভাবে আমরা দাগ টেনে দিই। দাগ টেনে দেওয়ার পর আমাদের দুই পাশের যোগফলের মধ্যে কোন পাশটা বড়? নগদের পাশ যদি আমরা খেয়াল করি, নগদের পাশ এটা বড়। এখানে 1,04,500 টাকা হয়েছে, এই 1,04,500। তাইলে আমাদের এখানেও তো 1,04,500 হইতে হবে, তাই না? তাহলে এখানেও লিখি 1,04,500। আচ্ছা, এখানে কি আসলে 1,04,500 আছে? না, এখানে 99,500 আছে, মানে এখানে টাকা কম আছে। তো যে পাশে টাকা কম সে পাশে আমরা কি লিখবো? ব্যালেন্স সিডি। খুবই সিম্পল, ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডি কিন্তু আমরা আগেই জানি, ব্যালেন্স সিডি মাসের শেষ তারিখে হয়। তো জানুয়ারি মাসের 31 তারিখে ব্যালেন্স সিডি হবে। ব্যালেন্স সিডি কত টাকা কম আছে? এখানে 5,000 টাকা কম আছে। 5,000 টাকা কম আসতেছে, 5,000 টাকা হলে 1,04,500 হয়ে যায়। আচ্ছা, এখন নগদের কাজ শেষ করলাম। এখন যদি আমরা ব্যাংকের কম্পেয়ার করি, ব্যাংকের কম্পেয়ার করলে এখানে হয় আমাদের 99,500 টাকা, আর এখানে হয় হচ্ছে আমাদের 30,000 টাকা। তাহলে আমাদের অবশ্যই এই পাশটা বড়। এই পাশের যোগফলটা নামিয়ে দিই আমরা, 99,500 টাকা। এখানেও আমরা 99,500 লিখব, 99,500 লিখব। আচ্ছা, এখানে কত টাকা কম আছে? আমাদের 69,000, হ্যাঁ 69,500 টাকা। আরেকটা কথা মনে রাখবা তোমরা, বাট্টার কোনো সিডি বিডি হবে না। বাট্টা যা আছে তাই নামবে, এখানে নাই নামবে না। এখানে 500 আছে, 500 নামবে। তোমরা কিন্তু অনেকেই ভুল করো যে বাট্টারও সিডি করো, বাট্টার কিন্তু সিডি করবা না। আচ্ছা, এখানে সিডি তো করলাম, এন্ড সিডিটা আবার কি করতে হবে? বিডি করতে হবে। তো সিডি যে পাশে হয় বিডি তার বিপরীত পাশে হয়, তাহলে বিডি হবে আমাদের এইদিকে। ব্যালেন্স বিডি লেখো, ব্যালেন্স বিডি। সিডি কতটুক টাকা? অতটুক টাকায় বিডি হবে 5,000 টাকা, আর এখানে হবে 69,500 টাকা। খুবই সিম্পল। আর বিডি কিন্তু পরবর্তী মাসের 1 তারিখে দিবা, তাহলে এখানে হবে ফেব্রুয়ারি 1। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমার হিসাব শেষে কিন্তু একটা জিনিস মিলে গেল কি? এই যে আমাদের নগদ উদ্বৃত্ত কিন্তু 5,000 টাকা আছে। তাহলে আমাদের এই যে প্রশ্নের সাথে কিন্তু আমাদের অঙ্কটাও মিলে গেল যে নগদ উদ্বৃত্ত 5,000 টাকা রাখতে বলছে, আমাদের নগদ উদ্বৃত্ত 5,000 টাকাই আছে। এখন আমি সিস্টেমটা আবার একটু যদি রিপিট করি তোমাদের সুবিধার্থে, তুমি সবার আগে সব এন্ট্রিগুলো বসাবা। বসানোর পর তুমি দেখবা যে তোমার কাছে নগদ টাকা আছে কত। এটা হচ্ছে প্রাপ্তি পাশ আর এটা হচ্ছে প্রদান পাশ। তো প্রাপ্তি থেকে প্রদানটা বিয়োগ করে দিবা। বিয়োগ করে দেওয়ার পর যে টাকা থাকবে সেই টাকা থেকে তুমি 5,000 টাকা রেখে দাও। রেখে বাকি যে টাকাটা আছে সে টাকাটা ব্যাংকে জমা দিয়ে দাও। ব্যাংকে টাকা জমা দিলে কি হবে? কন্ট্রা হবে। এটা কন্ট্রাটাই আমরা করছি। করার পর তুমি তোমার মতো সিডিবিডি টানবা। তারপর দেখবা শেষমেশ তোমার নগদের সিডিটা এখানে যত টাকা রাখতে বলছে অত টাকাই হবে। যদি না হয় তাহলে বুঝবা অঙ্ক ভুল হয়েছে। আর যদি দেখো 5,000 রাখতে বলছে, তোমার নগদের সিডিটা 5,000 বেড়েছে, মানে তোমার অঙ্ক 100% হয়েছে। এই হচ্ছে আমাদের 3 ঘর নগদান বই। আর তোমাদের এসএসসি বা এইচএসসিতে 3 ঘর নগদান বইটা সবচেয়ে বেশি আসে। আর এছাড়াও তোমাদের এইচএসসিতে মাঝে মাঝে খুচরা নগদান বই চলে আসে। তোমরা যদি খুচরা নগদান বই নিয়েও যদি একটি ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। তাহলে আমি তোমাদের ডিমান্ডের উপর নির্ভর করে আমি খুচরা নগদান বইয়ের একটা টিউটোরিয়াল বানাবো। এই অঙ্কের মধ্যে যদি কারো কোনো বুঝার সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তাছাড়াও আমার ফেসবুক আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর। তোমরা যে কোনো টাইমে আমাকে যে কোনো কোয়েশ্চেনের জন্য
আমাকে নক করতে পারো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।